খুব সামান্য একটা অংশ আমাদের অর্থনীতির। টাকার তো এটা কিছুই না। আমরা বাংলাদেশের অর্থনীতিতে বা পৃথিবীর অন্য যে কোনো দেশের অর্থনীতিতে যত টাকা আছে তার 90 থেকে 97% তো ব্যাংক নোটেই না। এটা তো আরেক ধরনের টাকা, যে টাকা আপনারা টাকা হিসেবে বুঝতেইছেন না। আপনি বুঝছেনই না যে অন্য একটা টাকা এক্সিস্ট করে। আপনি এটা এটা তো জাস্ট শো। অনেকটা শোরুম থাকে না, শোরুমের পিছিয়ে যেরকম বিশাল ফ্যাক্টরি গুদামঘর থাকে, এটা হচ্ছে জাস্ট একটা শোরুম। পৃথিবীর অনেক দেশে তো ক্যাশলেস ইকোনমি চলছে। তো সেখানে সেখানে কে টাকা উৎপন্ন করছে? আমি মানে আসলে হোয়াটস দ্য কনসেপ্ট, আমরা যেটা জানি সেটা হচ্ছে আমি যদি টাকা ছাপাতে চাই, আমি চাইলেই ছাপাতে পারবো না। আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডলার, সেটার এগেনস্টে ডলার আমার ফার্স্টে রিজার্ভ করতে হবে। যেই যাদের কাছ থেকে আমি ডলারটা রিজার্ভ করব, তারাও চাইলে ডলার ছাপাইতে পারবে না আনলেস আনটিল দে বলতেছে আর কি, আপনি আগে হাসতেছেন বলছে ফলে আপনি বলতেছেন, তারপর আমি বলি সেটা হচ্ছে যে স্বর্ণ আমি স্টোর করতেছি, সেইটার মতো করে আমি তখন ডলার ছাপাইতেছি। ডলারটা আবার আমরা সবাই পাগলের মতো করে জমাবো, সো দ্যাট উই ক্যান অলসো প্রিন্ট টাকা। আচ্ছা, এখানে অনেকগুলা ভুল তথ্য দিয়ে ফেলছেন, তো আসার জন্য দুঃখিত। ডলার রিজার্ভের সাথে টাকার কোনো সম্পর্ক নেই। ডলার রিজার্ভ এক জিনিস, টাকা আরেক জিনিস। কেমন? ডলার রিজার্ভ হচ্ছে আমরা যে আন্তর্জাতিক বাণিজ্য করি, ফরেন এক্সচেঞ্জ করি, সেই এক্সচেঞ্জের যে উদ্বৃত্তি সেটা হচ্ছে রিজার্ভ। কেমন? আর টাকার সাথে ডলার রিজার্ভ থাকতে হবে, এটা একেবারে ভিত্তিহীন একটা মানে দাবি করেছেন। এবং ডলারের পিছে যে স্বর্ণ থাকতে হবে সেইটাও কি সম্পূর্ণ ভুল তথ্য। ডলারের পিছেও স্বর্ণ নাই, টাকার পিছেও ডলার নাই, এটা কিছুই কিছু না। হচ্ছেটা কি ভাই? মানে ব্যথা ব্যথা লাগতেছে ভাই, ব্রেনে খুব চাপ লাগতেছে ভাই, একটু ক্লিয়ার করেন। আচ্ছা, বই ছাপানোর জন্য কি লাগে? কাগজ লাগে কালি লাগে। আর প্রকাশনীর ইচ্ছা লাগে। তাহলে বাংলাদেশ ব্যাংকের কি লাগবে? কাগজ, কালি, তার ইচ্ছা। এর চেয়ে তো বেশি কিছু না। আর এটার জন্য কোনো কিছুর ব্যাকেন্স লাগে না। হ্যাঁ, এক সময় ছিল যে এই ডলারের বিপরীতে স্বর্ণের মজুদ ছিল। তারও আগে বাংলাদেশে যে রুপি ব্যবহার করতাম আমরা, এবং সেটার পিছনে কি স্বর্ণের মজুদ ছিল। আর এরও আগে কি আমরা সোনা রূপা সরাসরি ব্যবহার করতাম। পরে সবাই বললো যে আচ্ছা, যে সোনাটা আমার কাছে জমা রাখো, ওই তার বিপরীতে একটা তোমাদের দলিল দেই, সেই দলিলটা হাত বদল করো নিজেরা। তো তখন মানুষ বললো যে আচ্ছা, সোনা তো ওখানে মজুদ আছে, তো এটা মালিকানাটা হাত বদল করে দিলে তো আমার জমি লেনদেন হয়ে যায়। যেমন আপনি আমাকে জমি বিক্রি করবেন, তো এটা হচ্ছে যে 100 সোনার মুদ্রা দলিল। তো আমি 100 সোনার মুদ্রা একবার তুলবো আমার লকার থেকে, তারপর আবার আপনার হাতে দিব, আপনি আবার গিয়ে ওই লকারেই রাখবেন। তো দরকার নাই তো যে আমি দলিলটা পার করে দিলাম, আপনি জমি পার করে দিলেন। ওইটাই ছিল টাকা, ওইভাবেই টাকার জন্ম। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা গেল যে মানে ইউরোপের দেশগুলা মানে যুদ্ধ করলে কি আমরা প্রচুর ঋণে প্রচুর ব্যয় করি, মানে ওদের অবস্থা এমন হলো যে আমেরিকা থেকে ঋণ নিতে নিতে বা আপনার যে ব্যাংকার গোষ্ঠী, পৃথিবীর বেশিরভাগ সোনা এখন তাদের হাতেই। যদিও জিনিসগুলো বলাও মানে এক ধরনের নীরব পাপ, কারণ যার হাতে ক্ষমতা তার বিরুদ্ধে তো আসলে কথা বলাটা তো কারাগারে বসে কারাগারে মাস্টারের বিরুদ্ধে বিদ্রোহ করার মতন, তাই না? তো এই যে ব্যাংকার গোষ্ঠীর থেকে এবং আমেরিকার থেকে যে এত ঋণ নিল, তো দেখা গেল ইউরোপের যেই নিজস্ব মজুদ সেইটাই আপনার নাই হয়ে যাচ্ছে। তো তখন বলল যে আমরা তো আমাদের টাকাটাকে স্বর্ণের ব্যাগটা রাখতে পারছি না। তখন ব্রেটন উডসে গিয়ে তোরা সবাই মিলে চিন্তা করলো যে এখন কি করব, আমরা কিভাবে টাকা সিস্টেম টিকাবো। তখন সম্মিলিতভাবে প্রস্তাব আসলো যে আচ্ছা, এখন থেকে একমাত্র আমেরিকার ডলারের বিপরীতেই সোনা থাকবে, আর বাকি সকল টাকার বিপরীতে আমেরিকান ডলার থাকবে। তাহলে আমরা যদি কেউ আমার কাছে টাকা এসে সোনা চায়, আমি তো সোনা দিতে পারবো না, আমি ডলার ধরাই দিব, সে আমেরিকায় গিয়ে ওইটার বিপরীতে সোনা নিয়ে আসবে। কারণ আমাদের এত সোনা নাই, একমাত্র আমেরিকার আছে। তখন কি বললো, সারা দুনিয়া বললো আমেরিকার ডলার হচ্ছে রিজার্ভ কারেন্সি। এবং তখন কি হলো, এইভাবে আমেরিকা আন্তর্জাতিক মুদ্রা হয়ে গেল। তখন থেকে আমরা কি লেনদেন করি ডলারে, এবং ওই টাকার বিপরীতে বা অন্যান্য দেশের মুদ্রার বিপরীতে একটা ডলার সঞ্চিত থাকতো, এবং পৃথিবীর প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক ডলার সঞ্চয় করে রাখতো। এখনও কিন্তু ওইটা আছে, কিন্তু অন্যভাবে। যাই হোক, একটু আপনি যেটা বলেছেন, তো তখন দেখা গেল কি যে আমেরিকার যে ডলার সেটা যেন তারা বেশি না ছাপায়, সেটার জন্য তারা একটা রেশিও নির্ধারণ করে দিল। কেমন? যে আমার $100 35 আউন্স এরকম। তো কিন্তু আমেরিকা আবারও তার কথা রাখেনি, সে ইচ্ছা মতন ডলার ছাপানো শুরু করে, এবং বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধের সময় প্রচুর ডলার ছাপায় ব্যয় করে। এতে দেখা যায় কি যে এই অবমূল্যায়ন হয়, যে ডলারের দাম পড়া শুরু করে।
তো তখন ফ্রান্স বললো কি যে না, আমার সোনা ফেরত দাও, আমি আর ডলার রাখতেছি না, কথা যে শর্ত ছিল শর্ত অনুযায়ী সোনা ফেরত দাও। তো তখন 1931 আমেরিকা এসে বললো না থাক, সোনা ফেরত দেওয়ার দরকার নাই, ডলার এখন শুধুই ডলার, সোনা আমার ডলার তোমার, আমরা কেউ কিছু দিচ্ছি না, শেষ। এটা কি বাটপাড়ি হলো না? হ্যাঁ, এবং এটা টিভিতে এসে বলছে 1971 নিক্সন, 15ই, হ্যাঁ হ্যাঁ 15ই আগস্ট, যে প্রেসিডেন্ট নিক্সন, এটাকে নিক্সন শক বলে। তো একটা জিনিস খেয়াল করেন, ততদিনে পৃথিবীর সব মুদ্রার বিপরীতে ডলার এবং ডলারের বিপরীতে সোনা। তো আমেরিকা যখন বললো যে আমার ডলারের বিপরীতে সোনা নাই পৃথিবীর সব মুদ্রা, তখন থেকে ফিয়াট কারেন্সি বা শুধু কাগজ হয়ে গেল। এবং বর্তমানে সেটা হচ্ছে ঋণ, এবং বর্তমানে সেই কাগজটা আমরা ঋণ আকারে বাজারে ছাড়ি, এবং প্রতিটা ঋণের বিপরীতে আমরা জানি কি আছে, সুদ। এটা একটা ঋণ, এবং এটা যতক্ষণ আপনার পকেটে থাকবে ততক্ষণ এটার বিপরীতে সুদ উঠতেই থাকবে। যেই দিন আপনি কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে বলবেন ভাই ঋণ নাও, পারলে আরও 20-30 টাকা নিয়ে একসাথে বলবেন যে ভাই এটার সুদ একসাথে ফেরত নাও, সেই দিন বন্ধ হবে। তার আগ পর্যন্ত আমাদের যতজনের পকেটে যত টাকা আছে প্রত্যেকটার এগেনস্টে সুদ উঠতে থাকবে। এবং এটার তো স্মল স্টোরি, এই যে এই টাকাটা আমরা কী করি, ব্যাংকে গিয়ে জমা করি, তাই না? মূল স্টোরি তো এখনও শুরুই হয় নাই। এটা কিছুই না, জাস্ট এ পিস অফ পেপার, ফরগেট ইট। মূল গল্পটা কি জানেন? এইটার যখন আমরা ব্যাংকে জমা করি তখন ব্যাংক কী করে, আমাদেরকে একটা সংখ্যা দেখায় যে তুমি 10,000 টাকা জমা রাখছো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে কিংবা 20 লক্ষ। আমরা একটা সংখ্যা দেখি, 10 লাখ, 20 লাখ, 1 কোটি। এই সংখ্যাটাকে আমরা কি বলি, আমার জমানো টাকা, নাকি? যেমন ভাই, যেমন আপনি বলেন ব্যাংকে আপনার কত টাকা আছে, কিছু একটা বলেন, সত্যি হতে হবে তা না, বলেন 5,000 টাকা। 5,000, আচ্ছা ঠিক আছে, বুঝতেই পারতেছি এটা পুরাই মিথ্যা। আচ্ছা ওনার 5 কোটি আছে, ওনার 5,000 টাকা আছে। এখন আপনি তো আগে 5 কোটি টাকা জমা রাখছেন, তারপরে এই নাম্বারটা দেখতেছেন, তাই তো? এই টাকা জমা না রাখলে তো নাম্বার দেখতেন না। সেই জন্য আমরা অনেকে বলি যে আমরা যত টাকা জমা রাখছি ঠিক ততগুলা নাম্বার এক্সিস্ট করে, এবং বিকাশে যখন আমরা টাকা ভরি, যেমন 5,000, 10,000 টাকা ভরি, তখন কিন্তু ওই নাম্বারটা দেখি। তার মানে আমরা বলতে পারি এই নাম্বারগুলো হচ্ছে আমি টাকা দিয়ে কিনছি, এমনটা কি আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু আপনি যদি ব্যাংকে 5 কোটি টাকা রাখেন, এই টাকাটা ব্যাংক কই রাখে? ব্যাংকের ভল্টে তো টাকাই থাকে না। আপনার সবাই মিলে ব্যাংকে টাকা জমা রাখেন, সেই টাকাটা কি করে, মার্কেটে ছেড়ে দেয়। তাহলে কি ব্যাংকে টাকা আছে আপনার 5 কোটি? কিন্তু আপনি বলতেছেন আছে, যাই হোক ওইটা আলাদা ইস্যু। তো মার্কেটে যখন ছেড়ে দেয়, তো ধরা যাক একজন ব্যবসায়ী ঋণ নিল, মানে ঋণ আকারেই তো মার্কেটে ছাড়ে, ব্যাংক তো আর দান খয়রাত করেন নাকি ব্যাংকের সামনে। তার মানে সম্পূর্ণ টাকাটা ঋণ আকারে মার্কেটে ছাড়ে, এবং এই ঋণ আকারে যখন মার্কেটে ছাড়ে তখন এই যে ঋণ নেয় সে খরচ করার পরেই আমার হাতে টাকাটা আসে। ধরা যাক আপনি একটা কোম্পানির এমপ্লয়ি, আপনারা হয়তো চাকরি করছেন জীবনে, বা আমিও করি। তো দেখা গেল যে আমি যে ব্যবসার এমপ্লয়ি, সেই ব্যবসার মালিক এই 1 কোটি টাকা ঋণ নিয়ে আমাদের সবার থেকে প্রোডাক্ট কিনলো, আমাদের সবার বেতন দিল, অথবা অন্যান্য সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কিনলো, হ্যাঁ, এবং দেখা গেল সে বাসে উঠলো, খরচ করলো, এটা কিন্তু পুরোটাই ঋণের টাকা। এবং আমি যখন বেতন পাই তখন কি বলি, আমার রক্ত পানি করা টাকা। কিন্তু এই টাকাটার মালিক কিন্তু একটা ব্যাংক। যেই দিন ব্যাংক এসে ওই ব্যবসায়ীকে বলবে যে আমার ঋণের টাকা ফেরত দাও, তখন আপনার আমার বা অন্য কারো টাকা চলে যাইতে হবে। বুঝে গেল? এবং আমি যখন এই টাকাটা খরচ করি, কি করি, আমরা মোবাইল ইন্টারনেট কিনি, হ্যাঁ, তারপর হচ্ছে কি যে আমরা লাক্স সাবান কিনি, লাইফবয় সাবান কিনি, দাঁত মাজার ব্রাশ কিনি। তো এতে কি হয়, গ্রামীণ ফোন, ইউনিলিভার ইত্যাদি কোম্পানির কাছে যায়, অথবা আপনি মিষ্টি কিনলেন, মিষ্টির দোকানের কাছে গেল, প্রাণের জুস কিনলেন। এই কোম্পানিগুলো কিন্তু ক্যাশ নোট দিয়ে, মানে কর্পোরেট হাউস ভর্তি করে রাখে না, তারা টাকাটা কই রাখে, ব্যাংকে। তাহলে সে কি বলে যে ব্যাংকে আমার, কথার কথা গ্রামীণ ফোন বললো যে ব্যাংকে, গ্রামীণ ফোন কুমিল্লা শাখা বললো যে ব্যাংকে আমার 10 কোটি টাকা আছে, ছোটো পরিসরে চিন্তা করি। তো দেখেন অলরেডি কিন্তু আপনি বলছেন ব্যাংকে 5 কোটি টাকা আছে, সে টাকাটা আবার মার্কেটে আসছে, মানুষের হাতে হাতে ছড়াইছে, আবার ব্যাংকে চলে গেছে, এবং ওই লোকও বলতেছে ব্যাংকে আমার টাকা আছে, সেই টাকাটাকে আবার ঋণ দিয়ে দেয় ব্যাংক, আবার কি আমাদের হাতে হাতে ছড়ায়, আবার ব্যাংকে যায়। তাহলে দেখেন এই যে আমরা এত মানুষ বলতেছি ব্যাংকে আমার এত টাকা, অত টাকা আছে, বাস্তবে ব্যাংকে কোনো ক্যাশ টাকা তেমন থাকেই না। এবং ব্যাংক থেকে যদি আপনি কখনো 1 কোটি টাকা ডিপোজিট আউট করতে চান, তার আগে দরখাস্ত দিতে হয়, ম্যানেজারকে এমন একটা ভঙ্গিতে কথা বলতে যেন আপনি অপরাধ করছেন, হ্যাঁ, যে আমি অপরাধ করছি ভাই, একটু দয়া করে যদি টাকাটা দেন। ম্যানেজার বলবে কেন ভাই, চেকে দিয়ে দেই, টাকাটা তোলা কি খুব দরকার, আর আগে জানাবেন না, আচ্ছা আমি কল দিতেছি, একটু বসেন, চা খান, তারপরে
এর মাঝে সে কল দিয়ে দেয় বাংলাদেশ ব্যাংকে যে তাড়াতাড়ি টাকা পাঠাও, গাড়ি পাঠাও, মানে কোনো এক রকমে ম্যানেজ করে, কারণ তার কাছে টাকা থাকে না, খুব অল্প কিছু টাকা তার কাছে থাকে।